প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে দেশ বাংলা থিয়েটার প্রযোজিত নাটক তালাশ। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী চন্দ্রশেখর দের একক চিত্রকলা প্রদর্শনী রিয়েলিটি, ফ্যান্টাসি অ্যান্ড ডিলিমা। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30টায় এই সময় প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে অনুষ্ঠান টিফিনের ফাঁকে। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এখন আব্বার বিচার শুরু, তাহলে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠাও আব্বা। তারে কি ফালাই দিবেন ভাই? অবশ্যই ফালাই দিব। তুমি আমাকে একটা বার সুযোগ দাও। তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া দুনিয়া। আমি আপনার ছেলের বউ। আমি বিয়ে করি না, আমি তার বিয়ে করি না, আমি কোনো বিয়েই করি নাই। রাইট, কথা ওইটাই থাকলো। পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিঅ্যাকশন। আজও ব্যাক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। বুইরা লইগা বাজলাম পিঠা, আহা বুইরা রইলো সালে উইঠা। মইলা হাম মইলাম গো দারুণ বুইরার জ্বালায় মইলা। রাত 9:30 থাকছে একক নাটক গরম ভাতের গন্ধ। চা। ও থ্যাঙ্কস, সরি। সরি কেন? আপনি চা নিয়ে আসলেন আর আমি খেয়ালই করলাম না। ইটস ওকে। আমি আসলে নতুন কিছুই মনে পড়ছে না আমার। মানে আপনি এই কথাটা কিন্তু লক্ষ্যবার শুনেছেন যে আপনার হাসিটা সুন্দর। থ্যাঙ্কস। আমার ব্যাপারটা কি জানেন, আমি রাজি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনি কিশোর। শুভ দুপুর দাদা। তোমাকেও শুভ দুপুর। কেমন আছেন? আছি ভালো। দাদা, একটা সময় তো ভীষণ রকম ব্যস্ত ছিলেন, আপনাকে আমরা গানে দেখেছি, অডিও বাজারে ভীষণ রকম ব্যস্ত সময় পার করেছেন। এখন আপনাকে আমরা খুব কম দেখি। আমি জানি যে এই প্রশ্নটা মনে হয় আপনি খুব বেশি শুনে থাকেন। এখনকার সময়গুলো কিভাবে কাটে আপনার? ব্যবসা নিয়ে কি বেশি ব্যস্ত এখন? ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, সামাজিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, 90 দশকটা ছিল আমাদের জীবনে, মানে আমি মনে করি যে যারা গান বাজনা তখন করেছে বা যারা গান বাজনা করতো তাদের জীবনে একটা স্বর্ণযুগ, তাদের জীবনে একটা বাংলাদেশে বাংলা গানের স্বর্ণযুগ ছিল। হ্যাঁ, এটা তুমি বলছো, তোমার সাথে আমি একমত। আমার সেই সব দিনগুলোর কথা মনে পড়লে নিজেকে খুব হতভাগা মনে হয় যে আসলে কোথা থেকে কিভাবে কেমন করে ক্যাসেট, ফিতা ক্যাসেটগুলো আস্তে আস্তে নির্মূল হয়ে গেল, সিডিগুলো আস্তে আস্তে চলে গেল, মেশিনগুলো চলে গেল, ডিভিডিগুলো চলে গেল, দেশ থেকে বিলুপ্ত। তো চিন্তা করে দেখলাম যে এই গান বাজনার কী হবে। এখন গান ফোন করলে বলে কি যে আপনার আসতে হবে না, আপনার মেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আমি ভাই কেন ভাই, এগুলো দিয়ে কী দরকার? ওখানে পাঠিয়ে দিচ্ছি, ওখানে প্র্যাকটিস করে তারপরে এসে। তো আমাদের সময় প্রণবদা, আমি, সাদি ভাই, মিন্টু ভাই, বদরুল, বকুল ভাই, আমরা একটা গান 2 দিন 3 দিন করে বসছি আপু, বসে গানগুলো শিখছি, ওখানে শিখছি, গানগুলো গলায় ভালো করে তুলছি, তারপর মিউজিকের সাথে আবার এটা ইয়ে করছি। তাহলে এই যে চর্চাটা করেছে এবং সেটার জন্য যে ফলটা, তার জন্য দর্শকরা, শ্রোতারাও
আমাদেরকে মূল্যায়নটা ওইভাবে করছে। সাগ্রহে গ্রহণ করেছে। হ্যাঁ, মূল্যায়নটা ওরকমই করছে। তা না হলে দেখো আমি কিন্তু সারেগামা সাও জানি না, হারমোনিয়ার হাও জানি না। আর আমি হলো বলতে পারো একরকম ফটোকপি শিল্পী আছে না, ফটোকপি শিল্পী আর কি। যা শুনি তাই গাই। তুমি এখন আমাকে একটা জিনিস শোনাবা, এখানে শিখাবা, স্টুডিওতে দিবা, আমি ঠিক হবো ওইটাই আবার ডেলিভারি দিতে। আমার গুণ থাকার মধ্যে আমার কানটা আছে, আমার কানটা খুব বেশি রকম পরিষ্কার, যার জন্য আমি পিছনে কোনো দিকে ইয়ে করিনি। আর গান আমি কোথাও কার কাছে শিখিনি। আমাকে ঢাকায় যখন এসেছি তখন আপু আমাকে এক লাইন গান কেউ লিখে দেয়নি। জি, গান শেখানো তো দূরের কথা, এসব তো স্বপ্নেও চিন্তা করতে পারি না, কেউ দেয় না। পরে জিদ করে গেলাম যে কি মানুষ গান। দাদা ঢাকায় যখন এসেছিলেন 120 টাকা পকেটে নিয়ে ঢাকায় আসা হয়েছিল এবং বোনের বাসায় থেকেছিলেন সেই সময়টা। সে সময় গান নিয়ে যুদ্ধটাও করেছেন, কেমন ছিল সেই সময়টা? যুদ্ধ বললে একরকম ভুল হবে আপু। তপনদা আর কি, তপন চৌধুরী, মানে আমাকে, আমি আসলে গান করতাম না, আমি একটা ফুটবল প্লেয়ার ছিলাম। জি, ফুটবলই খেলতাম, জাতীয় দলে খেলেছি। তো ময়মনসিংহে একটা ঘটনাতে আমার ছোটো ভাই ওখানে পড়তো, ময়মনসিংহ এগ্রিকালচারে। আচ্ছা, ওখানে গিয়েছিলেন, তো ওখানে তপনদা গিয়েছিলেন গান করতে। তো ওখানে বলছে যে এরা আমার বড় ভাই আসছে, উনি একটা লোকাল পাড়ায় বাসায় মোটামুটি গান করে, কিশোর কুমার গান করে, তো ওনার একটা গান এখানে গাইতে দিলে কেমন হয়। তো বলছে দেন, অসুবিধা নেই। তো তপনদা বলছে না, এখানে স্থানীয় কোনো লোক বা কেউ গান গাইতে পারবে না। আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিছে, আমাকে অপমানও করছে। তারপর পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি তপন চৌধুরী, কোনো অসুবিধা নেই, তো আপনার চাইতে বড় শিল্পী আমি হব, এবং যদি না হই তখন আপনি আমাকে বলবেন, এবং আপনার নামের উপরে আমার নামটা লেখা থাকবে, এবং আমাকে লোকে ডাকবে, তারপর আপনাকে লোকে ডাকবে। ওদিন থেকে গান ছেড়ে দিলাম, বাড়িতে চলে গেলাম। বাড়িতে যে ফ্যান ছিল, গলার চেন ছিল, হাতে ব্রেসলেট ছিল, এগুলো বিক্রি টিক্রি করে 42,000 টাকা হলো। আচ্ছা, এই 42,000 টাকা নিয়ে আসলাম ঢাকায়। সেই সময় 42,000 টাকা মানে কিন্তু অনেক টাকা। অনেক টাকা, অনেক টাকা। তো আনলাম, এনে তো খুঁজি যে কে, বদরুল আলম বকুল ভাই তখন খুব নাম, ডলি শান্তির গান করছে, রং চড়া জিন্সের প্যান্ট পরা, তারপরে মকসেদ জন মিন্টু ভাই বেবি ব্যাপার গান করছে। কাউকে না আপু খুঁজে পাই না। হ্যাঁ, কেউ বলে টেলিভিশনে যান, দাঁড়ায় তাকে হা করে, না নাই, বলে যে ওই ইতে যান, সারেগামায় যান স্টুডিওতে, আবার কেউ বলে ঝংকারে যান, আবার বলে কেউ বলে ডনে যান, কোথাও পাই না। ঘুরতে সঠিক নির্দেশনা কেউ দিতে পারে না, ঘুরতে ঘুরতে কেউ দেখাও না, আর তখন তো নতুন না, তত চিনিও না তো টাউন। ঘুরতে 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 ক্লান্ত হয়েছে, সানসের তল দিয়ে হাইটে যাই নিচের দিকে, অনেক রোদ্দুর, গরম, না এভাবে ঘুরবো না, জি, গান নিজেই লিখবো, হ্যাঁ, নিজেই গান করবো, থাকা পিছনে ঘুরে লাভ নেই। এইভাবে কোথায় একদিন দেখি যে বকুল ভাই, আমি ঝংকারের সামনে দাঁড়িয়ে আছি, তখন বলি, আমি বলছি যে আপনার নাম কি বকুল ভাই? আচ্ছা কেন? আচ্ছা না, আমি একটু যশোর থেকে আসছি, আমি একটু গান করবো, কেন? ঝংকারে নিয়ে গেছে, তখন ওই 4টা গান আগে করলাম। বকুল তলে ফুল করাতে, বন্ধু কি শোনাইলা, আমি তোমারই ছিলাম, তো তোমারই আছে, আরেকটা গান আর হলো না। তো না হলে পরে ওইটা দুপুরে পরে বলছে যে 4টা গান না করলে আপনার খরচে পোষাবে না, আর আপনার এই শিপটা মার যাবে, তা আরেকটা গান করেন। তখন ওই ওখানে বসেই আপনি নিজেই লিখলেন 6 লাইনের গানটা লিখলাম, কি ছিলে, সেই বিশ্ববিখ্যাত গান একটা। বাংলাদেশের ইতিহাসে, যাই না এশিয়ার ইতিহাসে কিনা 6 লাইন এত ছোট গান। নজরুল ইসলাম বাবু ভাই আমার, গানটা ছোট ছিল কিন্তু এটা দাপটটা যাচ্ছিল, খুবই ছোট ছিল। আর সবচেয়ে বড় কি আপু, তখন যদি আমরা এই ফ্যাসিলিটিটা পেতাম, জি, এই যে আজকের যে যুগের যে কি বলো তোমার, এই যে নেট, এটি এখন ফোন, তখন তো একটা ফোন ছিল না, তোমার যদি খবর দিতে হতো সকালবেলা যে তোমাকে ধরতে হতো, তুমি বাসাতে বেরোয় গেলে তো আর তোমাকে পাওয়া যাবে না। এখন তখন পেজার আসলো, তখন আমরা একটু আস্তে আস্তে পিছিয়ে গেলাম, কিন্তু সেই ঐতিহ্যটা মানে এরকম ছিল। যদি কোথাও প্রোগ্রামে যেতাম, জেলায় তো প্রোগ্রাম জেলায় যেতাম, প্রতিটা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার সাহেব তাদের বাসায় দাওয়াত করে খাওয়াতো, না গেলে খুব কষ্ট পেত। তো এইগুলো আস্তে আস্তে না
কেমন যেন সরে গেল। হ্যাঁ, মানে এবং মানুষের সাথে মানুষের যোগাযোগ বা দূরত্বটা যত আসলে প্রযুক্তি আমাদের কাছে এনে দিয়েছে তত মনে হয় আমরা অনেক দূরে সরে গিয়েছি। মানে একদম রাতে যেরকম মানুষের একটা ভূমিকম্প হয় না, বা রাতে একটা ঝড় হয়, মানে সকালে উঠে দেখে যে গাছপালা উপড়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে সবকিছু, ওরকম জীবনটা মনে হলো। হ্যাঁ, সংস্কৃতিগুলো আস্তে আস্তে ওলটপালট হয়ে গেল। ওলটপালট খালি না, মানুষের থেকেই চলে গেল। দাদা, আপনার কণ্ঠে সেই গানটি শুনতে চাইবো, দুটো লাইন। কি ছিলে আমার বলো না তুমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখনো সেই আগের মতন দরদটা আছে দাদা। গান কে শেষ হয়? গান তো ক্যান্সার, এটা মাথা যন্ত্রণা করে, তোমার অস্বস্তি লাগে গান না করলে। তো যখনই তুমি একটা জিনিস আত্মস্থ করে ফেলবে, সেটা কিন্তু তুমি হুট করে ফেলে দিতে পারবে না, এত সহজ না। দাদা, এই গানটা তো পরবর্তীতে কে অপরাধী চলচ্চিত্রে ওমর সানির কণ্ঠে আমরা শুনেছি, এবং সেই সময়টা এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি এই গানটি। সেটা নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে? আক্ষেপ তো সবারই থাকে, আক্ষেপ আমারও আছে। তবে আমি আবার তো লবিং টবিং অত আর কি ধরাছ এসবের মধ্যে আমি চলি না, কোনদিন জীবনে চলি নাই, চলবও না। কারণ আপু, আমরা একটা সামাজিক পরিবার থেকে একটা ব্যবস্থা, মানে কি বলবো তোমাকে, একটা গৃহস্থ বাড়ির ছেলে আমরা। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন উনি, আমার নানাও ছিল পুলিশের লোক পাক ভারতের ইয়েতে, ভারতে। আমরা ওইভাবে একটা সিস্টেমে চলে আসছি। মানুষ আমাদেরকে দেখতে আসতো, আমরা 4 ভাই 3 বোন, আমি তো আমাদের সেজো। মানুষ আমাদেরকে বিকেলবেলা দেখতে আসতো যে ছেলে মেয়েগুলো লেখাপড়া কীরকম। আমি অবশ্য লেখাপড়াটা কম, মানে বাড়ির সবার চাইতে কম আর কি। তো দেখতে আসতো, আমরা ওইভাবে চলছি, ইয়ে করছি। কিন্তু একটা গানের জন্য বা একটা এর জন্য আমাকে আরেকজন কিছু ধরতে হবে কেন? আমাকে গানের জন্য লবিং করতে হবে কেন? আমি কি লবিং করে গান করেছি? করি নাই। তাহলে কি হলো? তো এই যে জিনিসটার জন্য যখন দেখলাম যে না, এখানে আসলে এইভাবে তো চলাচল করা যাবে না, তো একবার মাঝে কলকাতা গিয়েছিলাম, বোম্বেতেও গিয়েছিলাম, আমাকে গুলশান কুমার ডেকে নিয়েছিল। যখন শাহরুখদের সাথে তার একটু দূরত্ব বাড়ে যখন, তখন আমাকে ডেকে নিয়েছিল, চিঠি আমার কাছে আছে এখনো। তো পরে আমি গেলাম, তো এসি গাড়ি তো অনেক ঠান্ডা, সকালে যেমন গলাটা বসে গেছে। তো গেলাম, অনুরাধা দি ছিল, সমিতদা ছিলেন, তারপরে আরও কারা কারা ছিল, সবাইকে চিনি না, 2 জনকে চিনি। তো বলে যে ভয়েসটা টায়ার্ড ভয়েস একটু ইয়ে, কিন্তু বহুত মিठी आवाज, जरा तुम इधर ठहरो यहाँ पर। তাই আমি বললাম যে
ঠিক আছে আমার একটু সময় দেন, আমি কিছুদিন পরে আবার আসবো। আচ্ছা। তারপরে আবার চলে আসলাম। আসলে মাকে বললাম যে মা এই কথা বলে, তো মা আমার হাত ধরে বলে বাবা তোমাকে তোমার এই দেশের লোকজন, তুমি আজকে এত বড় শিল্পী আছো, তোমাকে কত সম্মান করে, কত ভালোবাসে, আর বিদেশে যে দেশের লোকের সাথে নিমখারামি করা বা তাদেরকে বঞ্চিত করে এত সুনাম তোমার দরকার নেই। এখানে আছো, এখানেই থাকো। মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা সব জায়গায় পাওয়া যায় না। আর ওখানে যাই যদি তুমি একবার স্লিপ করো বা ওখানে যাই যদি ঠিকভাবে গান করতে না পারো, তখন তো তুমি এখানে জায়গাটাও নষ্ট হবে, এখানে লোকেও তোমাকে আর মেনে নেবে না। অনেক চিন্তা ভাবনা করলে পরে আর যায়নি। আচ্ছা, ভালোই আছি। দাদা এখন পর্যন্ত আপনার গাওয়া গানের সংখ্যা যদি অডিওর কথা চিন্তা করি 500-রও বেশি, তার বেশি হবে, তারও বেশি হবে। আর অ্যালবাম প্রায় কত 33-এর মতন বেশি হবে না আরো বেশি। অ্যালবাম প্রায় 48-49। অনেক অনেক, মানে একক অ্যালবাম। হুম, তার মধ্যে তো কিছু মিক্সগুলো মনে নেই, মিক্সগুলো মনে নেই। আর তখন তো আর গান তো অ্যালবাম হিসেবে করতাম না। বাংলাদেশে তোমাদের দোয়া আশীর্বাদ সবাই এখানে আছে, ভালো আছে। আমি বাংলাদেশে গান করেছি একলা 16 বছর এককভাবে। আশেপাশে কোনো গায়ক নাই, আশেপাশে কোনো গায়ক নাই। মণিকিশোরের ক্যাসেট মানেই বাম্পার হিট। সে মণিকিশোরের যে কান্না হোক, সে মানে এমনি কাশি দিয়ে হোক আর যাতেই করে হোক, ক্যাসেট মানেই একটা আবেদন। জানি না কি জন্য মানুষ এরকম করতে। এবং বাংলাদেশে ক্যাসেট কেনা নিয়ে যে দোকান ভাঙচুর হয়েছে সেটা আমি নিজে দেখছি আমার চোখে। ক্যাসেট কেন, মণিকিশোরের ক্যাসেট কেন ঈদের মধ্যে ক্যাসেটের জন্য অপেক্ষা, হ্যাঁ আসে নাই, কেন আসে নাই? আর আমি নেব 200 পিস, আপনি আমার দেন 25 পিস, আমি কি করবো 25 পিস? আমি কিভাবে ময়মনসিংহ যাবো, কিভাবে জামালপুর যাবো? আমার তো লোকজনরা পিটাবে, মণিকিশোরের ক্যাসেট দিতে হবে না। তো আমার এই ক্যাসেটের জন্য আপু একটা কোম্পানি, সানবিম নামে একটা ক্যাসেট, ব্ল্যাঙ্ক ক্যাসেটের কোম্পানি, নেসার ভাই ভদ্রলোকের নাম, খুব ভালো মানুষ ছিলেন। মানে আমার এই ব্ল্যাঙ্ক ক্যাসেট সাপ্লাইজের উনি কোম্পানি খুলছিলেন, স্টেট মার্কেটে ওনার দোকান ছিল, শুধুমাত্র সানবিম একটা ক্যাসেটের নাম ছিল কোম্পানি। ওই মানে ব্ল্যাঙ্ক ক্যাসেট নাই, ব্ল্যাঙ্ক ক্যাসেট শর্ট। তো ব্ল্যাঙ্ক ক্যাসেট শর্ট হলে কি হবে? এই চার্মিং বোর গান তো এটা কি ছিল আমার না, এটা তোর ব্র্যান্ডের ক্যাসেট, চার্মিং 5000 টাকা, 200 টাকা দেয় নাই। আচ্ছা, ওই মামা ছিল, রহিম মামা, বলে ওই পোলাপান খাইবো না, ওরা একটু কাশ্মীরি বিরিয়ানি টিরিয়ানি খাইবো, ওকে 200 টাকা দিয়ে যা। 200 টাকা দেয়। দাদা এখন নতুন কোনো কাজ কি করা হচ্ছে? গান করছি আপু, এখন গান করছি প্রায় 200-250 মতো গান করে রেখে দিয়েছি, ছাড়ি নাই। কারণ এরপরে তো ধরো আল্লাহ না করুক পরে আর গান গাইতে পারবো না। আমি যখন দেখবো যে গান মানে আমার গানটা আমার কাছে ভালো লাগছে না, তখন আমি গানের মধ্যে থাকবো না। কিশোর কুমারের গানগুলো কি কভার করা হয় দাদা এখন? কভার কিশোর কুমার, আমি তো আগে কিশোর কুমারই গান গাইতাম। তো সেই জায়গা থেকে তো আসলে মণি মণ্ডল থেকে মণি কিশোর আপনার নামকরণ হয়েছিল। ওই কিশোর গান করতাম তো আপু। আমি ইয়েতে তখন মীর শওকত স্যার ছিলেন খুলনা ক্যান্টনমেন্টের ইয়ে, উনি প্রধান। তো গেছি গেলে গান করতে, তো গান করতেছি, তো সবাই বলে কি আরে ছেলেটা কি গান করে একদম কিশোর কুমারের মতো, একদম মহাবিপদ। আমি গলা ফাটাচ্ছি, আমি আমার জীবন বেড়েছে সুনাম কিশোর কুমারের, তা আমার বাপের নাম তো কেউ বলে না। না, এই মাথার মধ্যে আমার ঢুকলো যে না, মৌলিক গান করতে হবে। এখন এই কপি গান আর গাওয়া যাবে না, কপি গান গায়ে কোনো লাভ হবে না। কিন্তু আপনার কণ্ঠে কিশোর কুমারের গান যে মাধুর্য ছড়ায় সেটাকে অন্যরকম। দাদা কিশোর কুমারের একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। চোখের দুয়ার থেকে মনের আঙিনা, বলো কত দূর, যে যায় সে যায়, ফিরিবার পথ নাই, সে কি দূর বহু দূর। এত চেনা তবু আজো, এত চেনা তবু আজো, মন থেকে তারে চেনা গেল না, সে তো এলো না, এলো না, কেন এলো না,
জানি না হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না, জানি না, জানি না। দারুণ দারুণ, মুগ্ধতা। ভীষণ রকম ভালো লাগছিল দাদা কথা বলতে। আপনার সাথে আসলে আরো অনেক কথা বাকি থেকে গেল, হয়তো অন্য কোনো আয়োজনে আমরা আপনার আরো অনেক গল্প শুনবো। আজকে একেবারে শেষ পর্যায়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন সব সময়। তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং আশীর্বাদ রইল। আর এনটিভির পরিবারকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া আজকে আমাকে এখানে ডাকার জন্যে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।